ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। मंच उपविष्ट पूजनीय स्वामी सर्वविदानंदजी महाराज একটু আগে বক্তব্য রাখলেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ। সমবেত ভক্তমণ্ডলী, মালদা থেকে আগত ব্রহ্মচারী মহারাজ, বালুরঘাট রামকৃষ্ণ মিশন আশ্রম অধিগ্রহণের পর এইবার প্রথম যে উৎসব তা পালিত হচ্ছে। অবশ্য প্রায় আগের যে চিহ্নটা তাই রয়ে গেছে। ইংরেজিতে একটি কথা আছে সিমলেস, মানে যার কোনো আলাদা করে পদাঙ্ক ও পদচিহ্ন থাকে না, তাকে সিমলেস বলে। এই যে সিমলেস ট্রানজিশন হয়েছে, বালুরঘাট আশ্রমের একটা নতুন যে পালক লেগেছে মুকুটে, এটা নিশ্চয়ই আশ্রমে যারা পরিশ্রম করেছেন, একান্তভাবে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ রেখেছেন, এটা তাদের ধন্যবাদ প্রাপ্য। স্বামী সত্য ধর্মানন্দজি মহারাজ আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু বলতেই হয় প্রতি বছর এই স্নান যাত্রা উপলক্ষ করে এই যে বার্ষিক উৎসব, এই উৎসবে যে লোক সমাগম, তার আগে যে যুব সম্মেলন, কুইজ, এই 3 দিন ধরে যে উৎসব বা 2 দিন ধরে যে উৎসব, এটাতে আগেও এসেছি, দেখে সত্যি মুগ্ধ হয়েছি। এতজন মহারাজের একসঙ্গে আসা, তাদেরকে যত্নআত্তি করা, তাদের প্রয়োজন অনুসারে ব্যবস্থা করা, এবারে তো তাতে সংযোজন হয়েছে, আমাদের থাকার আবার বেশ ভালো ব্যবস্থা হয়েছে। সব মিলিয়ে এবার আতিথ্যের একেবারে কোনো ত্রুটি বাকি রাখেনি বালুরঘাট আশ্রম, এটা বলতেই হচ্ছে। প্রত্যেকটা অধিবেশনের একটা প্রধান বিষয় রাখা হয়েছে, তাই জন্য আজকের বিষয় হচ্ছে মা শারদা। শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ প্রথম শারদা দেবী সম্পর্কে বললেন, তার জীবন সম্পর্কে। আমার পরে সভাপতি মহারাজ তিনিও মায়ের প্রসঙ্গে আসবেন। মায়ের সম্বন্ধে বলতে গিয়ে আজকে যেহেতু ভক্ত সম্মেলন বা ভক্তরা অনেকে এসেছেন, আমি মায়েরই একজন এরকম মিলিটারি ভক্ত যদি বলা যায়, খুব তেজস্বী ভক্ত একজনের কথা দিয়ে এই আলোচনাতে একটু ভেতরে যাচ্ছি। এনার নাম ছিল ললিত চট্টোপাধ্যায়, ললিত চাটুর্যে। এই ললিত চাটুর্যকে তখনকার ভক্তরা কাইজার বলে ডাকতো। কাইজার কেন না, তার লম্বা ঝোলা গোপ ছিল। কাইজারের নাকি জার্মান যে প্রধান, তার নাকি সেরকম গোপ ছিল বলে সেই সাদৃশ্যের জন্য তাকে কাইজার বলে ডাকা। তা মায়ের কথা তো শুনলেন কিছুটা প্রথম বক্তব্যে। তো মায়ের একটা যে বৈশিষ্ট্য, তিনি যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, এই যে অবস্থা অনুযায়ী যে নিজেকে মানিয়ে নেওয়া, এর একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত হচ্ছে মায়ের জীবন। এই যে মানিয়ে নেওয়া, এটা কি কম্প্রোমাইজ করা সত্যের সঙ্গে? তা কিন্তু নয়। আমাদের যে অহমিকা, সেইটাকে নামিয়ে নিয়ে প্রয়োজন বোধে লোকের যদি উপকার হয়, নিজেকে কিছুটা সরিয়ে রাখা পাদপ্রদীপের আলো থেকে, সেই হচ্ছে মা শারদা। তাই ললিত চাটুর্যের ঘটনাতে তারই একটা দৃষ্টান্ত দেখা যাবে। জয়রামবাটিতে তখন পুজো হয়েছে। পুজোর পরে যে ভস্য যেটা হয়, সেটা বেশ পবিত্র মানা হয়ে থাকে। তো একবার হলো কি, গ্রামের যারা কাছের জীবটা বলে গ্রাম, সেই গ্রাম থেকে যারা ব্রাহ্মণ জমিদার তারা এসেছেন জয়রামবাটিতে।
মূল পুজোটা হয়ে গেছে, এবারে হচ্ছে তাদের যত্ন আত্তি করার কাজটা শুরু হচ্ছে। সেখানে জাতিভেদ প্রথা যথেষ্ট আছে সেখানে, তাই জন্য এই সেবা যত্ন আত্মির সময় যখন এই ভস্য লাগানো হলো, যিনি প্রসাদ বিতরণ করছেন তার কপালে, সেইটা নিয়ে সেই উপস্থিত জমিদাররা আপত্তি করলেন। কি নিয়ে আপত্তিটা? না, যেহেতু তার জন্ম হচ্ছে জাতিগতভাবে একটু নিম্নে, সুতরাং সেইটা অর্থাৎ কপালে ভস্য দেওয়াটা নাকি অমঙ্গলজনক, খাওয়ার সময় সেটা করা যাবে না। আমি তো আজকেও যখন পড়ছিলাম এটা বুঝতেই পারিনি যে জাতিভেদ প্রথাটা রন্ধ্রে রন্ধ্রে গিয়ে কতটা বৈষম্য সৃষ্টি করেছিল তার উদাহরণ। এই ব্রাহ্মণ জমিদাররা খাওয়া অবস্থায় উঠে দাঁড়ালেন, তারা খাবেন না, এটা তাদের পক্ষে অসম্মানজনক হয়েছে। এখন যিনি বেচারা এই ভস্য লাগিয়েছেন তিনি তো কিংকর্তব্য বিমূঢ়, মায়ের কাছে খবর যেতেই মা এসে হাজির হয়ে গেলেন। তিনি জোর হাতে সবার কাছে ক্ষমা চাইলেন, তার কাছে এই ব্রাহ্মণ জমিদারদের কাছে। তাতেও হলো না কিন্তু এই ক্ষমা চাওয়াতে, এনারা মায়ের ওপর একটা ফাইন ধার্য করলেন। মাঝে মাঝে টোল ট্যাক্সে যেমন মোটরসাইকেল গাড়িকে ধরে, এরাও সেরকম সমাজের মাথা হিসেবে মাকে 25 টাকা ফাইন ধার্য করলেন। 25 টাকা তখনকার দিনের হিসেবে অনেকখানি কিন্তু। তো মা সেটা দিয়ে দিলেন, মিটমাট হয়ে গেল। ব্রাহ্মণ জমিদাররা খুশি হয়ে আবার প্রসাদ গ্রহণ করলেন। কিন্তু ঘটনার ইতি এখানে হলো না। কিছুদিন পরে মায়ের এই বীর ভক্ত কাইজার ললিত চাটুর্যে তিনি হাজির হলেন জয়রামবাটিতে। সঙ্গে গ্রামোফোন নিয়ে এসছেন, গ্রামোফোনে গান শোনান লোককে। জয়রামবাটি গ্রামের লোকেরা তখনও গ্রামোফোন দেখেনি। এখন তো গ্রামোফোনটাই বোধহয় কেউ দেখেনি, এখানকার যারা ছেলেমেয়েরা তো দেখবেই না। তো সেই গ্রামোফোনে গান বাজছে, লোকেরা ভিড় করে সেই গান শুনতে আসছে। প্রত্যেকদিন বিকেলবেলা গ্রামোফোন চালানো হয় আর গ্রামের লোকেরা সেখানে সমবেত হয়। একদিন সেই জীবটা গ্রামের যারা ব্রাহ্মণ জমিদার তারাও এসে হাজির হলো। তারাও এই মজার যে যন্ত্র, এই বিস্ময়কর যন্ত্র তাদের চোখে, গ্রামোফোন, সেটার গান শোনার জন্য হাজির। এখন গান শোনার মধ্যে একটা অদ্ভুত ঘটনা হয়ে গেল। শুনতে শুনতে হঠাৎ এই ললিত চাটুর্য তিনি দাঁড়িয়ে উঠলেন, তার হাতে পিস্তল। গ্রামোফোনের সঙ্গে সঙ্গে তিনি একটা পিস্তল নিয়ে এসেছিলেন এবং সে পিস্তল বার করে এই জমিদারদের বললেন যে হয় মায়ের কাছে তারা ক্ষমা চাইবে, টাকা ফেরত দেবে, আর নইলে তিনি গুলি চালাবেন। অভাবনীয় একটা পরিবেশ। বালুরঘাট আশ্রমে যদি সত্যি সত্যি এরকম হয়, ভাবা যেতে পারে। মা কিন্তু ললিত যখনই দাঁড়িয়ে উঠেছে, মা তাকে প্রতিহত করার চেষ্টা করেছেন। মা পাশের বারান্দা থেকে এই ব্যাপারটা দেখছিলেন আত্মীয় স্বজনদের সঙ্গে, কিন্তু ললিত শুনলেন না। সেদিন দাঁড়িয়ে উঠে বললেন, মা আজকে তোমার কথা শুনবো না। এরা ভেবেছে এই গ্রামে তোমাকে দেখাশোনার কেউ নেই, তাই জন্য যা খুশি তাই করতে পারবে, আজকে তোমার বীর ভক্ত আমি। বলে দাঁড়িয়ে উঠে পিস্তল বার করেছেন যখন, তখন গ্রামের জমিদাররা বাধ্য হয়ে মায়ের কাছে ক্ষমা চান আর টাকাও ফেরত দিয়ে দেন। এই বীর ভক্তি মাঝে মাঝে যে প্রয়োজন, ললিত চাটুর্য হচ্ছে তার উদাহরণ। তিনি মাকে নানাভাবে সেবা করেছিলেন, কিন্তু এই ভক্তদের সেবা যেন মাঝে মাঝে কঠিন হয়ে যায়, সেটার ভেতরে অজান্তে কাঁটা রয়ে যায়। সেই ভক্তির যে অর্ঘ্য তখন ভগবানের গ্রহণ করতে অসুবিধে হয়, তারই দৃষ্টান্ত হচ্ছে পরের ঘটনাটা। শীতকাল, ময়দানে কলকাতায় একটা সার্কাস বসেছে।
এখন তো সার্কাস প্রায় উঠেই যাওয়ার জোগাড়, কারণ বন্য জন্তুকে প্রদর্শন করা তার উপরে নানা নিষেধাজ্ঞা এসেছে। কিন্তু সেই সময় সার্কাসটা একটা দারুণ মজার জিনিস ছিল। তখন আবার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, মনে আছে বোধহয়, যারা কম বয়সীরা আছে কেউ বলতে পারবে নাকি প্রথম বিশ্বযুদ্ধের কাল সীমাটা কি, কোন সাল থেকে কোন সাল অবধি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল? কেউ দাঁড়িয়ে উঠে ঠিক থেকে 14 থেকে ঠিক 1914 থেকে 1918, ঠিক বলেছেন। প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজরা জয়ী হয়েছে, ইংরেজদের সঙ্গে জার্মানদের লড়াই হয়েছে। তো সেই লড়াইতে ইংরেজরা এবং তাদের যারা মিত্র দল তারা জয়ী হয়েছে, এবং জয়ী হওয়ার জন্য তারা সেই শীতের মরশুমকে বেছে নিয়েছে, ডিসেম্বর মাস, ক্রিসমাসের সময়। তার উপরে বিজয় উৎসব সব মিলিয়ে ময়দান চত্বর আলোর মালায় সজ্জিত হয়েছে। সেইখানে আবার এই উইলসনের সার্কাস বসেছে। খবরটা বাগবাজার জায়গাটা এই এসপ্ল্যানেড বা যেখানে ময়দানে সার্কাস হচ্ছে সেখান থেকে অনেকখানি দূরে। খবরটা সেখানেও পৌঁছে গেছে, কলকাতার বাগবাজার অঞ্চলে। মায়ের যারা ভাইঝিরা ছিলেন, যথাক্রমে নলিনী, রাধু, মাকু, যারা সব সময় মায়ের সঙ্গেই থাকতেন, যাদের মধ্যে দিয়ে মা কি করে সংসার জীবন পালন করতে হয়, পদ্মপত্রে জল আমরা গীতায় পাই, তার উদাহরণ দেখিয়েছিলেন। সেই বাচ্চারা গিয়ে ললিত চাটুর্যকে ধরে যে তাদের সার্কাস দেখাতে নিয়ে যেতে হবে। ললিত চাটুর্যের আপত্তি নেই, কিন্তু সে শুধু বলে, দেখো মাকে নিয়ে যদি যাও তাহলে নিয়ে যেতে পারি, আর মাকে নিয়ে যেতে হলে শরৎ মহারাজের পারমিশনটা লাগবে। কারণ বাগবাজারে উদ্বোধনের বাড়িতে শরৎ মহারাজ তিনি একতলায় বসে যেমন প্রশাসনিক কাজ করেন, সেরকম মায়ের সেবার ব্যবস্থাদি দেখাশোনা করেন। ললিত চাটুর্যে মায়ের অনুমতি পেয়ে গেলেন। শরৎ মহারাজের কাছে যখন অনুমতি চাইতে গেলেন, বললেন, দেখো ললিত, বুঝে শুনে যাবে, কিন্তু এই প্রচণ্ড ভিড়ের মধ্যে মাকে নিয়ে যাচ্ছ, সাবধানে। মা যখন রাজি হয়েছেন আমার বলার কিছু নেই। মায়ের আরেক ভক্ত ছিলেন ডাক্তার কাঞ্জিলাল, জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল। তার মোটর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি বেশি চড়ে লোকেরা, মোটর গাড়ি তখন সবে এসেছে শহরে, কিন্তু মা মোটর গাড়ি চড়তে চাইছেন না। কোনো এক সময় তিনি যখন মোটর গাড়ি চড়েছিলেন তখন তার তলায় পুকুর চাপটা পড়ে গিয়েছিল। সেই দেখার পর থেকে মা মোটর গাড়ি চড়তে চান না। তাই ডক্টর কাঞ্জিলালের সেই গাড়ি তাতে মা চড়লেন না। অবশেষে তার জন্য তখনকার দিনে ফিটন গাড়ি বলতো, ফিটন হচ্ছে ঘোড়ার গাড়ি, একটু সুসজ্জিত গাড়ি। সেই গাড়ি চারটি নিয়ে তারা হাজির হলেন বাগবাজার থেকে ময়দানে, অনেকখানি রাস্তা, চতুর্দিকে আলোর মালা, সন্ধ্যা হয়ে গেছে। সার্কাস শেষ হতে হতে রাত্রির 9টা হয়ে গেল। বিকেলবেলা যেটা একটা আনন্দের অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল, রাত্রির হতেই কিরকম চেহারাটা পাল্টে গেল। কারণ যেখানে সার্কাস আয়োজিত হলো সেটা আবার এসপ্ল্যানেড, যে আজকে বাস ডিপো আপনারা অনেকে চিনবেন, সেখান থেকে অনেকটা দক্ষিণ দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল বলে যে বাড়িটা রয়েছে তার কাছে। তখনও মাকে আবার অনুরোধ করা হলো যদি ট্যাক্সিতে চাপেন, মা রাজি হলেন না। ঘোড়ার গাড়ি এদিকে পাওয়া যাচ্ছে না, ভিড় পাতলা হয়ে যাচ্ছে, ক্রমে লোকজন চলে যাচ্ছে। অগত্যা মা, সঙ্গে তার সেবিকা রয়েছেন গোলাপ মা, তার হাত ধরে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে এই সার্কাসের জায়গা থেকে পুরো এসপ্ল্যানেড অবধি হেঁটে হেঁটে এলেন। পাছে খবরটা শরৎ মহারাজের কাছে যায়,
মায়ের যে অসুবিধা হয়েছে সেই খবরটা যায়। তাই জন্য মা একটু জিনিসটা লঘু করার জন্য বলছেন। যিনি লিখছেন তার নাম কার্তিক, পরে সন্ন্যাসী হয়েছিলেন, স্বামী নির্লেপানন্দ। তাকে বলছেন, দেখো ললিতার কি করবে, সে তো চেষ্টা করলো অনেক গাড়ির জন্য, কিন্তু একটা গাড়িও যেতে রাজি হলো না, অন্য ঘোড়ার গাড়ি রাজি হয়নি যেতে। অগত্যা মা পুরোটা হেঁটে হেঁটে এসেছেন, মূল এসপ্ল্যানেড চত্বরে এসে একটা ঘোড়ার গাড়ি পাওয়া গেল। ঘোড়ার গাড়িতে করে তারা পৌঁছলেন গিয়ে বাগবাজারে উদ্বোধনে। এদিকে শরৎ মহারাজ অপেক্ষা করছিলেন মায়ের আগমনের জন্য। তখনকার দিনে তো মোবাইল ফোন নেই, টেলিফোনও চালু হয়নি, খবরও পাচ্ছেন না, একটু উৎকণ্ঠিত। এদের দেখে স্বস্তি পেলেন। কিন্তু শরৎ মহারাজের সঙ্গে আরেকজন ভক্ত ছিলেন, তিনি এই কার্তিক যিনি স্মৃতি লিখেছেন পরে, তাকে জেরা করলেন অনেকক্ষণ ধরে। কার্তিক ছেলে মানুষ একটু আগে চলে এসেছে, জেরা করতেই বেচারা কার্তিক হল হল করে সব কথা বলে দিয়েছে, বাচ্চা ছেলেরা যা করে। সুতরাং শরৎ মহারাজ সব জানতে পেরে গেলেন কি হয়েছে ঘটনা, আর ললিতকে ডেকে প্রচণ্ড ধমক লাগালেন। ললিত তো এমনিতে বাঘের মতো তার স্বভাব, কাইজার বলেছিলাম আগে, কিন্তু মহারাজের ধমকের সামনে বেচারা একেবারে মাথা নিচু করে আছেন, তার বলার কিছু নেই। মার যাতে অসুবিধে না হয় সেই কথা বলেছিলেন শরৎ মহারাজ, সেটা তিনি রাখতে পারেননি। শরৎ মহারাজ একতলার ঘরে থাকেন। আপনারা যারা বাগবাজারে গেছেন, শরৎ মহারাজের সে একতলার ঘর। মা শরৎ মহারাজের ঘরের দিকে আর গেলেন না, সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন। ললিতবাবু ধমক টমক খেয়ে মায়ের কাছে উপরে গেলেন, চোখে জল। মা তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিলেন, তার যাতে কষ্ট না হয়। তাও বললেন যে বাবা, এবার থেকে যেতে হলে সাবধানে যেতে হবে। কিন্তু বলা বাহুল্য, ললিতবাবুর এতটা জানা ছিল না, এতটা আন্দাজও করেননি। বোধহয় বাচ্চা ছেলে মেয়েদের স্বনির্বন্ধ অনুরোধে মাকেও সঙ্গে করে নিয়ে গেছেন তার তুরুপের তাস হিসেবে, নইলে তো যাওয়ার অনুমতি মিলত না। সেবা করা সহজ কাজ নয়, কিন্তু এই দ্বিতীয় ঘটনা দিয়ে এটাও বুঝতে পারলাম আমরা। আপনারা যারা ভক্ত এসেছেন, ভগবানকে ভালোবাসা ভক্তিযোগে তো বলছে, এই ভালোবাসা অনুরাগ, এটা হচ্ছে ভক্তিযোগের সবচেয়ে বড় লক্ষণ। যাদের আমরা গুরু ইষ্ট বলে জানি, তাদের সঙ্গে যেন একটা মাইক সম্পর্ক আমরা পাতাচ্ছি। তিনি আমাদের মা, তিনি আমাদের বাবা, তিনি আমাদের অভিভাবক। অর্থাৎ আমার বাড়িতে মায়ের কাছে যে স্নেহটা পেয়েছি, ইনি যেন তারই একটা মূর্ত প্রতীক। অনেক সময় পার্থিব মা বাবাও হয়তো আমার যে সীমাবদ্ধতা, বাস্তব বুদ্ধি দিয়ে সেটা বুঝতে পারেন না, কিন্তু এনারা বুঝতে পারবেন না। এই জন্য তারা গুরু, এই জন্য তারা জগৎ বরেণ্য। এই যে শুনলেন একটু আগে ঘটনা, যে দেশ বিদেশ থেকে মায়ের সেই স্মরণ সভায় জয়রামবাটিতে লোকে এসেছে তার তিরোধানেরও অনেক বছর পরে। এটা কি আশ্চর্য নয় যে মা শারদার তার তিরোধান হয়েছে 1920 সালে, আর এই 2024 সালে এই বালুরঘাট অঞ্চলে এই সভাতে মাকে আমরা স্মরণ করছি। মা কখনো কি এদিকে এসেছিলেন? আপনারা কি বলেন, মা শারদা এসেছিলেন কি এদিকে? হ্যাঁ কি না এসেছিলেন? তাহলে মা কখনো আসেননি। তাহলে মা না আসা সত্ত্বেও তার কথা, তার জীবন, তার যে সৌরভ, তার যে আবেদন, সেটা এমনই, এটাকে আমরা ইউনিভার্সাল বা বিশ্বজনীন বলতে পারি। এটা এমন নয় যে এটা শুধু জয়রামবাটি বা এই বাঁকুড়া হুগলি জেলার জন্য এটা তার জীবনটা চলবে, বা শুধু বঙ্গদেশের জন্য। এটা ক্রমে বঙ্গদেশের পরিধি ছাড়িয়ে, ভারতের পরিধি ছাড়িয়ে বিশ্বের দরবারে তার জায়গা করে নিয়েছে। মহারাজ একটু আগে বলে গেলেন, শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ, যে মায়ের নামে যে মঠ, সারদা মঠ, সেটি প্রতিষ্ঠা হয়েছিল মায়ের শতবর্ষে। বালুরঘাটেও তার একটি কেন্দ্র রয়েছে ওই সংঘের।
এই সংঘ যখন প্রতিষ্ঠা হলো, আমাদের আগের প্রেসিডেন্ট মহারাজ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ তার একটি বক্তৃতাতে বলেছিলেন, অবাক হয়ে আমরা দেখলাম আগে মায়ের ছবি বাইরে রাখা হতো না। কারণ ঠাকুর যে বলেছিলেন মা হচ্ছেন লজ্জাই তার ভূষণ, সুতরাং তার ছবি বাইরে প্রকাশ করার রেওয়াজ ছিল না। এমনকি আমেরিকাতে গেলে কখনো দেখা যায়, বার্কলে আশ্রমে কদিন আগে আমি যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে অবাক হয়েছি দেখে যে স্বামীজি আর ঠাকুরের যে ছবিটা সেটা উপরে রাখা রয়েছে, আর মায়ের ছবিটা কিছুটা নিচে। আমরা তো অভ্যস্ত নই এটাতে। আমরা সেখানে যিনি মহারাজ আছেন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মায়ের ছবি তো নিচে চলে গেল কি করে? সাধারণত ঠাকুর মাঝখানে থাকেন, মা আরেকদিকে, স্বামীজি আরেকদিকে। তো তিনি হেসে বুঝিয়ে বললেন যে দেখো আসলে ব্যাপারটা কি, স্বামী অশোকানন্দ মহারাজ তিনি আশ্রমগুলো প্রতিষ্ঠা করেছিলেন। সেই 1930 সালে যখন 30 সাল নাগাদ যখন আশ্রমটা প্রতিষ্ঠা হয়, তখনও মা শারদার ছবি বাইরে রাখার চল হয়নি। সুতরাং ঠাকুর এবং স্বামীজি তাদের ছবি ওপরে মঞ্চে রাখা হয়েছিল। পরে মায়ের দেহান্তের পর, মায়ের শতবর্ষের পর সবাই বোঝেন যে মায়ের ছবি রাখা একান্ত দরকার। সে মায়ের ছবি একটু নিচে মঞ্চে পরের ধাপে বড় করে রাখা রয়েছে। বীরেশ্বরানন্দ মহারাজ বলছেন যে আমরা অবাক হয়ে দেখলাম এই মায়ের আবেদন, মায়ের যে ছবি, সেইটাই গিয়ে মানুষের কাছে বেশি জনপ্রিয় হলো। এর আরেকটা কারণ তো বোঝাই যায় যে আমাদের ভক্তদের মধ্যে একটা বড় সংখ্যা মায়েরা। সুতরাং মায়েদের চোখ দিয়ে যখন এই বাণী, এই আদর্শকে বুঝতে হয়, তাদের পক্ষে একটা লিভিং পার্সন, একজন জীবন্ত প্রতীক হিসেবে, ব্যক্তিত্ব হিসেবে মা রয়েছেন। ঠাকুর, স্বামীজি তারা কিন্তু পুরুষ শরীর ধারণ করে এসেছিলেন। এই জন্য মায়ের জীবনটা নারীদের কাছে, নারী ভক্তদের কাছে, মায়েদের কাছে একটা আলাদা তাৎপর্য নিয়ে আসে। কিন্তু মাতৃস্নেহের কথা আমরা পড়ি, এই মাতৃস্নেহ কি এরকম হতে পারে যে নিজের সন্তান ছাড়াও লোকের কাছে গিয়ে পৌঁছবে, কোনো স্বার্থ চিন্তা সেখানে থাকবে না? তারই উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন মা শারদা। লীলা প্রসঙ্গ বইটিতে আমরা কদিন আগে পড়ছিলাম, সেখানে শরৎ মহারাজ তিনি আলোচনা করছেন যে ঠাকুর আর মা জগতের কাছে সংসারী জীবন কি করে যাপন করতে হবে, বিশুদ্ধতার আদর্শ নতুন করে চেনালেন। এমন নয় যে জগৎ সংসার ছেড়ে সবাইকে চলে যেতে হবে, পালিয়ে যেতে হবে, সন্ন্যাসী হয়ে যেতে হবে, তা নয়। তন্ত্র মতে বলা হচ্ছে যে দেখো এই জগতের মধ্যেই তো ভগবান রয়েছেন। ইত্থম যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদা অবতীর্য অহম করিষ্যামি অরি সংশয়ম। বলছেন দেখো এইরকম বাধা যখন এই জগতে আসে, তখন আমি, সেই শক্তি বলছেন, দেবী দুর্গা বলছেন, অরি সংশয়ম, শত্রুদের সংশয় করার জন্য আমি আবির্ভূত হই। এরকমটা আগে জানা ছিল না। আমরা তো পুরুষ দেবতাদের বেশি চিনি, বেশিরভাগ ধর্মতেই তাদেরই পুজো হয়ে থাকে, তারাই আদর্শ স্বরূপ আছেন। তা এই যে তন্ত্রেতে নারীকে দেবীর আসনে বসানো হলো, এটা কি কেবল মূর্তি? শুধু দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো হয়ে গেলে ভুলে যেতে হবে, তা নয়। এই মায়েদের জীবনে, মা শারদার জীবনে এর উদাহরণ পাওয়া যাবে। কি করে এই আদর্শগুলো নিজেদের জীবনে ফলিত করা যায়, অ্যাপ্লাইড করা যায়। জগদ্ধাত্রী পুজোর সেরকমই একটা ঘটনা। মা শারদার চেষ্টাতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছে জয়রামবাটিতে। আমাদের মধ্যে সত্য ধর্মানন্দজি আছেন, তিনি জয়রামবাটিতে ছিলেন বেশ কয়েক বছর। জগদ্ধাত্রী পুজো একদিনে সাধারণত হয়ে থাকে,
কিন্তু গ্রামের লোকেদের যাতে সুবিধে হয়, তারা যাতে অনুষ্ঠানে যোগদান করতে পারে, উৎসবের খাওয়া দাওয়া গান বাজনা নাটকে অংশগ্রহণ করতে পারে, মা তাই ক্রমে সেটা 3 দিনের উৎসব করে তুললেন। এখনো তাই হয়ে থাকে। মা একবার ভক্তরা একসঙ্গে বসে নিজেরা গল্প গাছা করছেন, তো মা তাদের কাছে আক্ষেপ করে বলছেন, এই যে দেশ গ্রামে এসে এত জাতিভেদ, কখনো ইচ্ছা হয় সবাইকে যদি একসঙ্গে খাওয়ানো যায়, অর্থাৎ জাতিভেদ প্রথার যদি সরিয়ে রেখে সবাইকে এক বলে, ভগবানের সন্তান বলে ভাবা যায়, ভক্ত বলে ভাবা যায়। আমাদের মনের মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট গাঁট থাকে, কিন্তু আমরা বলি যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিন্তু দেখবেন ব্যবহারের সময় সংকোচ দেখা যাবে। হয়তো অন্য ধর্মের লোক যদি এসে হাজির হয়, তাহলে আপনারা সমান স্বাচ্ছন্দ্য নিয়ে তার সঙ্গে ব্যবহার করতে পারবেন না। তারাও হয়তো ঠাকুরের ভক্ত, স্বামীজির ভক্ত, বিদেশ থেকে এসেছেন বা অন্য ধর্মের লোকেরা এসেছেন। আমরা কিন্তু একজন হিন্দুর সঙ্গে, একজন বাঙালির সঙ্গে যেরকম স্বাচ্ছন্দ্য নিয়ে কথা বলবো, ব্যবহার করবো, সেরকম করতে পারছি না। মা তখন বললেন তাদেরকে, দেখো মুড়িতে কোনো দোষ নেই, অর্থাৎ যেহেতু সেটা রান্না করা বস্তু নয়, বললেন এটা সবাই মিলে একসঙ্গে খাওয়া যেতে পারে। বলে একবার ব্রহ্মচারী বড়দাকে সেদিন বললেন যে, দেখো বড়দা, একটা কাজ করো, ওই সত্য ময়রার দোকান থেকে অনেকখানি জিলিপি নিয়ে এসো। কামারপুকুরে সত্য ময়রার দোকান, সেখান থেকে 4 মণ জিলিপি নিয়ে আসা হলো। আর মা মুড়ি দিলেন মাঝখানে, সবাই চতুর্দিকটা ঘিরে খাচ্ছে, আর মা দূর থেকে দেখে আনন্দ পাচ্ছেন। তাহলে এই যে অনুষ্ঠানগুলো, আপনারা অনেকে এসেছেন অনুষ্ঠানে, এই অনুষ্ঠান কিন্তু একরকম সাম্যের গান গাইছে, কিন্তু ভেদাভেদ নেই এখানে। ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, ব্রাহ্মণ আদি বর্ণ, এই দিয়ে ভেদাভেদ নেই। সবাই আমরা ঠাকুর মা স্বামীজির কাছে এসেছি, বলি তো বটে, কাজের সময় সেরকম হয় না তো। লোক ব্যবহারের সময় মানি লোক যখন আসে, তখন আমরা দাঁড়িয়ে উঠে তাকে সম্মান জানাই। তো সে অর্থে সামান্য লোক যখন আসে, তাদের কিছুটা তাচ্ছিল্য করি। কিন্তু এই যে ভেদাভেদের জড়টা যাতে ভেতর থেকে উপড়ে ফেলা যায়, সাম্যের ভাব যত আসে, তত কিন্তু এই উৎসব করাটা সার্থক হয়। আজকে দুপুরবেলা যেমন দেখলাম অনেকে প্রসাদ পাচ্ছেন, এই একসঙ্গে প্রসাদ পাওয়া, এটাই আসলে সাম্যের গান। ভক্তি সবাইকে সমান করে, মা সেই কাজ করলেন, সবাই একসঙ্গে বসে প্রসাদ পেল তার কাছে। আর একটি অন্য প্রসঙ্গে যাচ্ছি, মায়ের ছবি আমরা এখানেও দেখতে পাচ্ছেন, মায়ের এই বসা ছবি। কবে তোলা হয়েছে এই ছবি, এর ইতিবৃত্তটা কি? স্বামী চেতনানন্দজি মহারাজ মা শারদার যে জীবনী লিখেছেন, তাতে বেশ বিস্তৃত আলোচনা করেছেন এই ছবির সম্পর্কে। এই ছবি আমরা প্রায় স্বতঃসিদ্ধ ধরে নিয়েছি, তাই না? কিন্তু কোনো সময় তো এই ছবিটাও তোলা হয়েছিল। তো তার গল্পটা কি, তার ঘটনাটা কি? ঘটনাটা এইরকম যে মা শারদা তিনি তখনও কিন্তু বাইরের পুরুষের কাছে কখনো তাকে মুখ দেখাতে হয়নি। অতএব তার যখন ছবি তুলতে হবে, তখন পুরুষ ফটোগ্রাফারকে আসতে হবে। কারণ তিনি যখন দক্ষিণেশ্বরে থাকতেন, ভোলানাথ খাজানচি তিনি বলেছিলেন যে, শুনেছি বটে তিনি এই দক্ষিণেশ্বরে থাকেন, তিনি মানে শারদা দেবী, কিন্তু দেখিনি কখনো। এতটাই নিজের সম্ভ্রম রক্ষা করতেন যে দিনের আলো ফোটার আগেই নিজের ব্যক্তিগত কাজ সব সেরে ফেলতেন, তারপর বাড়ির মধ্যেই সব কাজ। এমনকি স্বামী বিবেকানন্দ পর্যন্ত মায়ের মুখ দর্শন করার সৌভাগ্য তার হয়নি। এটা জীবনীতে লেখা আছে। কিন্তু মা কাছে যখন স্বামীজি গেছেন বিদেশ থেকে ফিরে, সাষ্টাঙ্গে প্রণাম করছেন, তখনও গোলাপ মা পাশ থেকে মায়ের কথাটা রিলে করে দিচ্ছেন, মাঝে মাঝে কথাও বলেছেন।
স্বামীজি পাশ থেকে অন্যদের বলছেন, আমার যেন শাশুড়ি ঠাকুরও এলেন, মানে এতদিনই লজ্জাশীলা ছিলেন এই আর কি। এমন যিনি মা শারদা, তার ছবি তুলতে হবে, বেশ কঠিন কাজ, তাই না? কোথায় ছবিটা তোলা হলো? আজকে যে বাগবাজারে যে বাড়ি দেখছেন, সে বাড়ি হয়েছে কিন্তু অনেক পরে, 1909 সালে। আর এই ছবি তোলা হয়েছে 1898 সালে। মনে রাখার সুবিধার্থে বলি, তখন মায়ের বয়স 45 বছর, 45। মা তখন তুলনায় অনেক বেশি সক্ষম, শরীর ভালো রয়েছে। বাগবাজারে একটি ভাড়া বাড়িতে তিনি আছেন। বাগবাজার অঞ্চলে মা অন্তত 6টি বাড়িতে বিভিন্ন সময় ছিলেন, এবং শরৎ মহারাজ মায়ের এই বারে বারে বাড়ি পাল্টানো, এটা দূর করার জন্যেই কিন্তু উদ্বোধনের যে বাড়িটা তৈরি করেছিলেন। একটা কারণ এই ছিল যে মা সেখানে থাকবেন, যখন জয়রামবাটি থেকে আসবেন এই ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় তাকে যেতে হবে না, তিনি নির্দিষ্ট জায়গায় থাকতে পারবেন। তখন ওই নির্দিষ্ট জায়গা হয়নি, সুতরাং এই ভাড়া বাড়িতে বাগবাজার অঞ্চলে তিনি আছেন। সেই বাড়ির ছাদের উপরে ছবি তোলার ব্যবস্থা হলো। ইংরেজ সাহেব যিনি আসবেন, তার ব্যবস্থা করেছেন স্বামীজির 3 জন বিদেশিনী শিষ্যা বা অনুগত, যারা যথাক্রমে জোসেফিন ম্যাকলাউড, মিসেস ওলি বুল আর ভগিনী নিবেদিতা, মার্গারেট এলিজাবেথ নোবেল। সে বাড়ির ছাদে ছবি তোলার ব্যবস্থা হলো। চেতনানন্দজি বইয়ে লিখছেন, এই ছবিতে কোনো ছায়া নেই, ছায়া পড়েনি। এর থেকে বোঝা যাচ্ছে যে খোলা জায়গায় এই ছবি নেওয়া হয়েছিল। ফটোগ্রাফার তো এলেন, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু মা তো মুখ তুলে চাইবেন না, সে অভ্যেস নেই তার, সুতরাং মুখ নিচু করে আছেন। সেই অবস্থায় একটা ছবি নেওয়া হলো। দেখবেন মায়ের এই যে ছবিটা দেখছেন, এরকমই একটা ছবি রয়েছে, মায়ের মুখটা নিচু করে রয়েছে। আপনারা কেউ দেখেছেন কি সেটা? হ্যাঁ কি না, দেখেছেন কি? শুনতে পাচ্ছি না যে? আচ্ছা, মায়ের তাহলে ওই একই আসনে বসে একটু নিচের দিকে মুখ করে আছেন, একটা ছবি রয়েছে। একটু পরে মা যখন ভেবেছেন যে ফটোগ্রাফার চলে গেছেন, ফটোগ্রাফারকে চুপ করে দাঁড়িয়েছিলেন। মা যেই মুখটা তুলেছেন সে অবস্থায় আরেকটা ছবি তুললেন। সেই ছবি কিন্তু এইটা, যে ছবিটাতে মা সামনের দিকে চেয়ে আছেন, যে ছবি আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় পূজিত হচ্ছে। তৃতীয় আরেকটা ছবি দেখবেন, মায়ের পাশেই ভগিনী নিবেদিতা তিনি বসে রয়েছেন। ভগিনী নিবেদিতা সাহেব, তিনি ব্রিটিশ কন্যা, আয়ারল্যান্ডের মেয়ে ছিলেন। তিনি পোশাক পরে বসে রয়েছেন মায়ের কাছে, কিন্তু পরম সম্ভ্রমে। মা ভারতীয় নারীর মতো শাড়ি পরে রয়েছেন। মা শুধু শাড়ি পরতেন, কিন্তু তার পোশাকের বর্ণনায় পাচ্ছি তিনি শাড়ি ছাড়া অন্য কোনো কাপড় পরতেন না ভেতরে। সুতরাং এক কাপড়ের যে বিধবা নারী, প্রায় সাজ পোশাক একেবারে তার নেই, তার পাশে এই বিদেশি সুশিক্ষিতা নিবেদিতা বসে রয়েছেন। নিবেদিতা কিন্তু মায়ের কাছে এতটা নিজের শরণাগতির কাছে কথা বলতেন যে মা তাকে খুকি বলে ডাকতেন। আর নিবেদিতা মায়ের সঙ্গে কথা বলতে হবে বলেই বাংলা শিখেছিলেন। কারণ স্বামীজি প্রথমে যখন বিদেশ থেকে এলেন, তখন এই বিদেশিনী যারা শিষ্যা, তাদের পাঠিয়েছিলেন মায়ের কাছে। নিজের ভেতরে একটু ভয় ছিল, মায়েদের গ্রহণ করবেন তো, ব্রাহ্মণের বিধবা, নানা রকমের সেখানে নিয়ম কানুন রয়েছে। কিন্তু মা যখন এদের হাত বাড়িয়ে আপনার করে নিলেন, তখন স্বামীজি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এটা শুধু তাদের স্বাগত করা হলো তা নয়, এটা আসলে বৃহত্তর হিন্দু সমাজের কাছে বার্তা গেল যে এরা হচ্ছে আমাদের লোক, এরা ম্লেচ্ছ নয়, এরা বিদেশ থেকে ফিরিঙ্গি এসেছে তা নয়, এরা স্বামীজি বেদান্তের ভাবধারা নিয়ে জীবনে চলবে বলে ভারতে এসেছে।
বিশেষত নিবেদিতার পক্ষে এটা খুব দরকার ছিল, কারণ তিনি ওই পল্লীতেই পরে স্কুল খুলেছিলেন। কোথায় থাকবেন নিবেদিতা? মা কিন্তু অদ্ভুত উদারতায় তার নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করেছিলেন নিবেদিতাকে। আচ্ছা, আমরা এখনো পারবো কি? কজন পারবো? একজন বিদেশি বা বিদেশিনীকে নিজেদের বাড়িতে রাখা একজন বিধবা নারীর পক্ষে বেশ কঠিন ছিল। মায়ের সেই সংসারে অনেক বিধবা নারীরা ছিলেন, মা নিজে, গোলাপ মা, যোগিন মা, লক্ষ্মী দিদি আদি। সুতরাং মায়ের মধ্যে যদি বা উদারতা থাকে, নিশ্চয়ই অন্যদের মধ্যে একটু সংকোচ ছিল, কিন্তু সেই সব দূরে সরিয়ে দিয়ে মা নিবেদিতাকে রেখেছিলেন। এবং নিবেদিতা সেই কারণে হৃদয়ের উচ্ছ্বাসে মায়ের সম্বন্ধে যা চিঠিতে লিখেছেন সেটা একদম কবিতার মতো বাঁধিয়ে রাখা যেতে পারে। কয়েক বছর পরে, এই ছবি তোলার কয়েক বছর পরে নিবেদিতা গেছেন আমেরিকাতে, বস্টন শহরে। বস্টন শহরে তখন স্বামীজির আরেকজন অনুগতা মিসেস ওলি বুল, সারা বুল নাম ছিল, তিনি খুব অসুস্থ। নিবেদিতা তাকে দেখতেই গেছেন বস্টন শহরে। বস্টন হচ্ছে আমেরিকার পূর্ব উপকূলে পড়ে। নিবেদিতা তাকে দেখতে গিয়ে মাকে একটা চিঠি লিখছেন। এই চিঠি সত্যি একটা কবিতার মতো। বলছেন, দেখো, মাকে বলছেন, মা আজকে সকালবেলা না চার্চে গিয়েছিলাম। চার্চে গিয়ে মাদার মেরির দিকে তাকিয়ে সারার জন্য যখন প্রার্থনা করলাম, সারা বুল, তখন হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল। ভাবলাম যে আচ্ছা, তোমার কাছে বসে ধ্যান করাটা বড় বাতুলতা ছিল। তোমার কাছে আমরা তো সন্তান, শিশু হয়ে খেলাধুলো করা, এটাই তো ঠিক হতো। তোমার সেই শান্ত স্নিগ্ধ সৌন্দর্য, যেখানে ভালোবাসায় উচ্ছ্বাস নেই, উচ্ছ্বাস যেন জলের ফেনার মতো ছড়িয়ে যায়, গভীরতা নষ্ট হয় সেখানে। কিন্তু তোমার ভালোবাসা স্নেহতে গভীরতা ছিল। তাই সারা বুলের জন্য যখন প্রার্থনা করলাম মাদার মেরির দিকে তাকিয়ে, তখন তোমার কথাই মনে পড়ে গেল। ভেবে দেখুন, একজন খ্রিস্টান হয়ে জন্মেছেন নিবেদিতা, সেইখানে মেরির জায়গায় সারদা দেবীকে প্রতিষ্ঠা করছেন। আপনারা ভাবেন আর আশ্চর্যের কি, আমরা তো এখনো সারদা দেবীকে এখানে বসিয়েছি, কিন্তু বাস্তব জিনিসটা বুঝতে হবে। কিন্তু আজকে মা সারদা তিনি গত হয়েছেন 100 বছর আগে। 70 বছর আগে তার শতবর্ষ পালিত হয়েছে। 1920 সালে তার দেহান্ত হয়েছে। এই দূরত্ব থেকে তাকে শ্রদ্ধা করা, তাকে দেবী বলা তুলনায় সহজ। কিন্তু যাকে রোজকার রোজ দেখছি, যাকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অন্য বিদুষী যারা নারীরা কলকাতায় এসেছেন, উনি তো তা নন, কিন্তু তবু তার যে গাম্ভীর্য, তার যে পবিত্রতা, তার যে স্নিগ্ধ সৌম্য ভাব, নিবেদিতা লিখছেন, তার সঙ্গে কিন্তু যদি কঠিন কোনো পরিস্থিতি আসে, যদি কোনো সমস্যার কথা তার কাছে রাখা হয়, তিনি নিশ্চিতভাবে একটা অভ্রান্ত উত্তর দেবেন। দ্বিধা নেই সেখানে। ইংরেজিতে বলে না ভ্যাসিলেটিং, আমরা খালি মনটা দুলতে থাকে, সিদ্ধান্ত নিতে পারি না। বলছে না না, এটা তার নেই। এমনকি যখন সন্ন্যাসীরাও এই সংঘের, তারা এসে যখন সমস্যা নিয়ে আসে, তখনও কিন্তু মা নিবেদিতা লিখছেন, তিনি কিন্তু অভ্রান্ত তার দূরদৃষ্টি নিয়ে সিদ্ধান্ত দেন। এই জন্যই মা আমাদের সংঘ জননী। তিনি শুধু রামকৃষ্ণ পত্নী নন, তিনি এমন নন যে ঠাকুরের বিবাহিতা পত্নী ছিলেন, পবিত্রতার আদর্শ বলে তাকে আমরা শুধু শ্রদ্ধা করছি, তা নয়। এটা কি অবাককর ব্যাপার নয় যে রামকৃষ্ণ মিশন যেটা প্রধানত সন্ন্যাসীদের দ্বারা, পুরুষদের দ্বারা পরিচালিত, তার মাথায় একজন নারী বসে রয়েছেন, যাকে শুধু ঠাকুরের স্ত্রী বলে আমরা সম্মান করছি না, যার আলাদা আসন রয়েছে, যার নামে সংঘ হয়েছে,
যার নামে বই লেখা হয়েছে, লোকে ধ্যান করছে যার উপরে। আমাদের মহারাজরা বলতেন, এই কথা বলি শেষ করব, দেখো মা শারদা হচ্ছেন প্র্যাকটিক্যাল বেদান্তের উজ্জ্বলতম রূপ। ঠাকুরের জীবনটা যদি সূত্র হয়, সূত্র তো খুব সংক্ষেপে থাকে, ফর্মুলার মতো। স্বামীজির জীবনটা হচ্ছে, তার কথা হচ্ছে তার এর উপরে ভাষ্য। অসাধারণ বাগ্মিতা, দারুণ ইংরাজি লিখতেন, বলতেন, লোকে দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়। কিন্তু আমরা সাধারণ লোকে ভাবি, আচ্ছা আমরা পালন করবো কাকে দেখে? ঠাকুর, স্বামীজি, এদের পারবো না, এরা অনেক ওপরে। কিন্তু মা রোজকার রোজ জীবন কাটিয়ে নিজের আত্মীয়দের সঙ্গে, গ্রামের লোকেদের সঙ্গে, আবার কঠিন সময়ে বড় সমাধানের সূত্র দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন কর্মযোগ কাকে বলে। কর্মযোগের শ্রেষ্ঠতম উদাহরণ হিসেবে মা রয়েছেন। এই যে শিবজ্ঞানে জীব সেবা আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। আমরা বলছি তো সবাই সন্ন্যাসীরা, যখন আমরা নিজেরা সংশয় ভুগি, কাজের সময় ঝগড়া ঝাঁটি সমস্যা যখন আসে, অনেক সময় মায়ের জীবনের দিকে তাকাই উদাহরণের জন্য। মা কি করতেন এই অবস্থায়, তার সমাধান কি হতো? এই জন্য মা হচ্ছেন সংঘ জননী। আজকে এই দিনে তাকে স্মরণ করতে পেরে ধন্য মনে করছি নিজেকে। ললিত চাটুর্যের জীবন দিয়ে, ঘটনা দিয়ে যেগুলো বিস্তৃত করলাম, মার জগদ্ধাত্রী পুজোর সময় ভক্তদের সাম্য বিধানের মধ্যে দিয়ে যেটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম, আর এই সারদা মঠের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে নিবেদিতার অর্ঘ্যের প্রদানের মধ্যে দিয়ে তাকে চেনার একটু চেষ্টা করলাম মাত্র। ঠাকুর, মা, স্বামীজি আমাদের আশীর্বাদ করুন, আমাদের হৃদয় পবিত্র হোক, ভেতরে সত্যের জন্য সাহস আসুক, এই প্রার্থনা করে শেষ করছি। নমস্কার।